নমস্কার, ট্র্যাক বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তা ব্রিফ আকারে আপনাদের সামনে একটু রাখবো। প্রশ্ন হচ্ছে নিট জট নিয়ে, প্রশ্ন হচ্ছে নেট জট নিয়ে। নিট জট কাটছে না, কোনো মতেই কাটছে না, এবং বারবার করে কেন্দ্র সরকারের দিকে তোপ দাগানো হচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে একেবারে নবীন প্রবীণ সকলে। সবার মুখে একটাই কথা, কখনো চায়ের ঠেকে কিংবা হয়তো বাড়িতে কেউ রিমোট ক্লিক করে এখন এই কথাটা জানার চেষ্টা করছেন যে আগামীর ভবিষ্যতের ঠিক ভবিষ্যৎ কতটা আলোকময় কিংবা অন্ধকার। তার কারণ যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদের দিকে নিশানা করে পরবর্তী জেনারেশন তৈরি হবে, সেই জেনারেশনের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে আগামীর ভবিষ্যতের ডাক্তারদের নিয়ে। তার কারণ আজ যারা ভুল ট্রিটমেন্ট করবেন পরবর্তীকালে তারাই তো খারাপ ডাক্তার নামে বিবেচিত হবেন। ঠিক যেমনটা নিট ক্ষেত্রে হচ্ছে, বারবার করে নিটে যেই স্ক্যামের কথা বলা হচ্ছিল, সেই স্ক্যামের দিক থেকে দেখতে গেলে যদি সত্যি কোনো ভুল মেরিটোরিয়াস নয় এমন কোনো স্টুডেন্ট চান্স পায় মেরিটোরিয়াস স্টুডেন্টসের জায়গায়, তাহলে প্রশ্ন তো উঠবে বুকের জায়গায় পেট কাটবে না তো। প্রশ্ন নানান রকম ওঠে, নানান রকম ক্ষেত্রে অনেক জায়গা থেকে এমন খবর আসে যেখানে অনেক ওয়ার্ক ডাক্তার তৈরি হয়, অনেক হাতুড়ে ডাক্তার তৈরি হয়, যারা এই রকমভাবে এমবিবিএসের ডিগ্রিটা তো নিয়ে নেয়, কিন্তু প্রশ্ন ওঠে তারা আদতেও কতটা ডাক্তারিটা জানে। তার কারণ সেই ডাক্তারি নিয়েও প্রশ্ন উঠেছে নানান রকম সময়, নানান ক্ষেত্রে, কখনো নার্সিংহোমের ক্ষেত্রে, কখনো বা হাসপাতালের ক্ষেত্রে, কখনো বা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ক্ষেত্রে। সব ক্ষেত্রে একটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট, সেখানে হলো বলা হয় ভগবানের পরে দ্বিতীয় ভগবান যদি কেউ হয় তাহলে সেটা ডাক্তার। আর সেই ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে এখন বড়সড় প্রশ্নের মুখে কেন্দ্র সরকার, এবং সেই কেন্দ্র সরকার যখন বারবার করে বলছে না জট কাটানোর চেষ্টা চলছে, আদতেও কি জট কাটছে, এ যাবতীয় বিষয় নিয়ে অঞ্জনের সাব প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিট জট কাটবে কি? দ্বিতীয় প্রশ্ন, দুর্নীতির জাল আর কতদূর বিস্তৃত? আমার তৃতীয় প্রশ্ন, পড়তে পড়তে দুর্নীতি কি প্রভাব ফেলছে ছাত্র যুবদের মধ্যে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন আপনাদের সামনে রাখবো, এর পরিণতি কি হতে চলেছে জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, নিট পেপার ফাঁস নিয়ে উত্তপ্ত গোটা দেশ। বিভিন্ন রাজ্যে এখন অ্যান্টি নিট স্ক্যাম অভিযান। নিট পেপার ফাঁসে এ পর্যন্ত কি ঘটেছে? 5 মে 2024 পাটনার শাস্ত্রীনগর থানার পুলিশ তথ্য পেয়েছিল একটি সংগঠিত দল কিছু পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনাকারী কর্মীদের যোগ সাজসে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। ডাস্টার গাড়ির নম্বরের খবর পায় শাস্ত্রীনগর থানার পুলিশ জানতে পেরেছিল এই গাড়িতেই সেটাররা ঘোরাফেরা করছে। দুপুর 2টো নাগাদ শাস্ত্রীনগর থানার পুলিশ বেইলি রোড প্যাটেল ভবন থেকে একটি ডাস্টার গাড়ি আসতে দেখে। পুলিশ ওই ডাস্টার গাড়িটিকেই ঘিরে ফেলে। সিকান্দার যাদবেন্দু, অখিলেশ কুমার এবং বিট্টু কুমার গাড়িতে যাচ্ছিলেন। পুলিশ গাড়িটি তল্লাশি করলে ড্যাশবোর্ড থেকে 4 জন নিট পরীক্ষার্থী অভিষেক কুমার, শিবানন্দন কুমার, আয়ুষ রাজ এবং অনুরাগ যাদবের প্রবেশপত্র পাওয়া যায়। পুলিশ সবাইকে হেফাজতে নেয়। সিকান্দার গ্রেফতারেই দুর্নীতির পর্দাফাঁস। সিকান্দার যাদবেন্দুকে গ্রেফতারের পর থেকেই পর্দা উঠতে শুরু করে পেপার ফাঁস বিষয় নিয়ে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাটনা পুলিশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায় তাদেরই কয়েকজন পরীক্ষার্থী পাটনার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পুলিশকে কি বললেন সিকান্দার পুলিশকে আরও জানিয়েছেন সঞ্জীব সিং, রকি, নীতিশ এবং অমিত আনন্দের মাধ্যমে নিট পরীক্ষার ব্যবস্থা করেছিলেন শুধুমাত্র সেট পরীক্ষার্থী সঞ্জীব, রকি, নীতিশ এবং অমিতকে। প্রশ্নের উত্তর মুখস্থ করতে নিয়ে যাওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে সিকান্দার জানায় সে নিজেই এই ছাত্রদেরকে পরীক্ষা দিতে বিভিন্ন কেন্দ্রে নিয়ে গিয়েছিল। যেহেতু আয়ুষ শাস্ত্রীনগর থানার কাছে বোর্ড কলোনিতে অবস্থিত ডিএভি স্কুলে পরীক্ষায় অংশ নিচ্ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে সেখানেই পৌঁছে যায়। গ্রেফতার পরীক্ষার্থী আয়ুষ।
একই দিন বিকেল 4টে নাগাদ গ্রেফতারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে পুলিশ পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়। আয়ুষের প্রবেশপত্র দেখার পর কেন্দ্র পুলিশ সুপারকে জানান এই পরীক্ষার্থী 28 নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতেই ধরা পড়ে আয়ুষ। পুলিশের কাছে আয়ুষের জবানবন্দি। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় আয়ুষকে। জিজ্ঞাসাবাদের সময় আয়ুষ পুলিশের কাছে স্বীকার করেছে যে 4 মে রাতে তাকে পাটনার রামকৃষ্ণনগরের খেমনি চকের হোটেল অ্যান্ড প্লে স্কুলে নিয়ে গিয়ে প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করতে বলা হয়েছিল। আয়ুষ পুলিশকে আরও বলেছিলেন যে তাকে যে প্রশ্নপত্রে উত্তর দেওয়া হয়েছিল তাতে পরীক্ষার সমস্ত প্রশ্নেরই 100% উত্তর দেওয়া হয়েছিল। আয়ুষ জানায় তার মতো আরও 20 থেকে 25 জন পরীক্ষার্থীকেও উত্তর সহ প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এবং তাদের মুখস্থ করানো হয়েছে। মে 4 থেকে মে 5 গ্রেফতার অমিত, নীতিশ, অনুরাগ। 4 এবং 5 মে রাতে পাটনা পুলিশের বিশেষ দল শাস্ত্রীনগরের এজি কলোনির ফ্ল্যাট থেকে অমিত আনন্দ এবং নীতিশকে গ্রেফতার করে। একই সময়ে 4 নিট পরীক্ষার্থী আয়ুষ রাজ, অনুরাগ যাদব, অভিষেক কুমার এবং শিবানন্দন কুমারকে পরীক্ষার পরপরই গ্রেফতার করা হয়েছিল। সেটের পরীক্ষার্থী এবং পরিচালক সহ মোট 13 জনকে আটক করা হয়েছিল। 5 মে শাস্ত্রীনগর থানায় এফআইআর নথিভুক্ত। 5 মে শাস্ত্রীনগর থানার অফিসার অমর কুমার তার বক্তব্যের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করেন। এছাড়াও উদ্ধার হওয়া প্রমাণ এবং তদন্তের সময় প্রাপ্য তথ্য অনুসারে পুলিশের বিশেষ দল পাটনার বিভিন্ন থানা এলাকায় অভিযান শুরু করে। 10 মে ইওইউ তদন্তের কমান গ্রহণ করে। 10 মে ইকোনমিক অফেন্সেস ইউনিট নেট পেপার ফাঁসের তদন্তের দায়িত্ব নেয়। এরপরে ইওইউ এডিজি নায়ার হাসনাইন খান, ডিআইজি মানবজিৎ সিং ধিলনের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়। এরপর থেকেই অনুসন্ধান শুরু হয় পেপার ফাঁসের লিঙ্ক। 12 জুন এনটিএ থেকে নিট প্রশ্নপত্রের দাবি ইওইউ। 12 জুন ইওইউ এনটিএ থেকে নিট প্রশ্নপত্রের দাবি করেছিল যাতে প্রশ্নগুলি মিলে যায়। প্রায় 3টি অনুস্মারকের পরে এনটিএ 9 জন প্রার্থীর প্রবেশপত্র পাঠিয়েছে। 18 থেকে 19 জুন 9 প্রার্থীকে সমন। 18 ও 19 জুন 9 জন প্রার্থীকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। নোটিশ সত্ত্বেও 19 জুন শুধুমাত্র 2 জন ছাত্রী তাদের অভিভাবকদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে আসে। এতে বখতিয়ারপুর এবং সমস্তিপুরের 2 জন ছাত্রী ছিল। 20 জুন তদন্ত রিপোর্ট তলব কেন্দ্রের। বিষয়টি গতি পাওয়ার পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 20 জুন ইওইউ থেকে তদন্ত প্রতিবেদন চেয়েছিল। ইওইউ এর আরও তদন্তে ঝাড়খণ্ড সংযোগ পাওয়া গেছে। নালন্দার সঞ্জীব মুখিয়ার পাশাপাশি পেপার ফাঁসের ঘটনায় রবি অত্রি গ্যাংয়ের নামও উঠে এসেছে। 22 জুন ঝাড়খণ্ডে অভিযান। 22 জুন ইওইউ এর তথ্যে ভিত্তিতে ঝাড়খণ্ডের দেওঘর পুলিশ অভিযান শুরু করে। ভাড়া রুম থেকে 6 জনকে আটক করা হয়। সকলেই বিহারের নালন্দার বাসিন্দা। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআইকে দায়িত্ব শিক্ষামন্ত্রকের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিট ইউজি পেপার ফাঁস মামলার তদন্ত সিবিআইকে হস্তান্তর করেছে। এনটিএ আধিকারিকদের ভূমিকা নিয়েও তদন্ত করবে সিবিআই। বরখাস্ত এনটিএ ডিজি সুবোধ সিং। বর্তমানে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রচুর ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরেই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছে সারা দেশের পরীক্ষার্থীরা। এদিকে শনিবার রাতে এনটিএর ডিজি সুবোধ কুমার সিং তার পদ থেকে সরিয়ে প্রদীপ সিং খারোলাকে এনটিএর ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। নিট পেপার ফাঁস মামলায় কতজন গ্রেপ্তার হয়েছে সেই সময়টা আপনাদের সামনে রাখবো, পরিচয় পর্বও আসবো, কিন্তু এক এক করে পরপর অনেকগুলো তথ্য আপনাদের সামনে রাখাটা অত্যন্ত দরকারি। তার কারণ এতদিন ধরে ঘটে যাওয়া প্রত্যেকটি পর্যায়ক্রম বোঝানোটা খুব দরকারি। চলুন দেখে নিই এই মুহূর্তে নিট পেপার ফাঁস মামলায় কতজন গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সপ্রেসের থ্রুতে দেখাচ্ছি আমরা গ্রেপ্তার, ভূমিকা এবং ঠিকানা। প্রথম একটা নাম চলে গেল, আমি আরও একটা নাম বলছি। বিট্টু কুমার, ভূমিকা চালক, ঠিকানা রোহতাস বরকাগাঁও। অখিলেশ কুমার, প্রার্থী আয়ুষের বাবা, পাটনা দানাপুর। এছাড়াও আরও যারা রয়েছেন, আয়ুষ কুমার, প্রার্থী, পাটনা দানাপুর। নিট পেপার ফাঁস মামলায় এনারা গ্রেপ্তার হয়েছেন, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরছি। নীতিশ কুমার, সেন্টার গয়া জেলা, গোপালপুর থানা। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন রোশন কুমার, সেন্টার নালন্দা, রাজীবনগর, পাটনা। এছাড়াও হয়েছেন অভিষেক কুমার, রাঁচি, ঝাড়খণ্ড। এছাড়া অনুরাগ জাদ, প্রার্থী, সমষ্টিপুর, হাসনপুর থানা এলাকা। এছাড়া অমিত আনন্দ, সেন্টার মুঙ্গের জেলা, শাস্ত্রীনগর, পাটনা। এছাড়া অবদেশ কুমার,
অভিষেকের বাবা, রাঁচি, ঝাড়খণ্ড। এছাড়া রীনা কুমারী, অনুরাগের মা, সমষ্টিপুর তার ঠিকানা। এছাড়া আশুতোষ কুমার, সেটার, জামুই সিকান্দার থানা এলাকা। সিকান্দার প্রসাদ, যাদবেন্দু, সেন্টার, সমষ্টিপুর, রূপসপুর ঠিকানা। এছাড়া বিট্টু কুমার, ভূমিকা চালক, ঠিকানা রোহতাস, বরকাগাঁও। অখিলেশ কুমার, প্রার্থী আয়ুষের বাবা, ঠিকানা পাটনা, দানাপুর। এছাড়া আয়ুষ কুমার, তার ঠিকানা পাটনা এবং দানাপুর। এনারা প্রত্যেকেই নিট পেপার ফাঁস মামলায় গ্রেপ্তার হয়েছেন। সেই ছবিটা আপনাদের সামনে অকপট রাখার চেষ্টা করলাম। এছাড়াও আরও যে বিষয়গুলো উঠে আসছে, যে সলভার গ্যাংয়ের অতীতের কী কী কর্মকাণ্ড রয়েছে। এর আগে যে সলভার গ্যাংয়ের কথা বলা হচ্ছে, তাদের একটি অতীত রয়েছে এবং সেই অতীতের কর্মকাণ্ড আপনাদের সামনে রাখবো। দেখুন, কর্মকাণ্ড সেপ্টেম্বর 2020 উত্তরপ্রদেশের জাল সার্টিফিকেট তৈরি করত এই গ্যাং। তখন 6 জনকে গ্রেপ্তার করে আলিগড় পুলিশ। ফেব্রুয়ারি 2024 উত্তরপ্রদেশে এসটিএফ সলভার গ্যাংয়ের 12 জনকে গ্রেপ্তার করে। জুন 2024 নিট পরীক্ষার কেলেঙ্কারিতে জড়ালো সলভার গ্যাংয়ের নাম। সেপ্টেম্বর 2020 উত্তরপ্রদেশের জাল সার্টিফিকেট তৈরি করতে এই গ্যাং, তখন 6 জনকে গ্রেপ্তার করে আলিগড় পুলিশ। জুন 2023 উত্তরপ্রদেশের সাব অর্ডিনেট সার্ভিস পরীক্ষায় কারচুপির অভিযোগ, সলভার গ্যাংয়ের 10 জনের বেশি সদস্য গ্রেপ্তার হয়। এছাড়া সেপ্টেম্বর 2020 কথা আপনাদের সামনে রাখলাম। ডিসেম্বর 2021 কথা আপনাদের সামনে রাখবো। অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে নয়ডা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সলভার গ্যাংয়ের 5 জন। মূলত যে ডেটগুলো, যে ইয়ারগুলো একবার একটু বোঝার চেষ্টা করুন। 2020, 2021, 2023, 2024। আমরা যদি 2020 সাল থেকে দেখি, 24 সাল পর্যন্ত 4 বছর পেরিয়ে গেছে। এনাদের কর্মকাণ্ড বেড়েই চলেছে। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ভেন্যু আলাদা হতে পারে, এপিসেন্টার আলাদা হতে পারে, কিন্তু তাদের কেলেঙ্কারি এবং কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় দিনের পর দিন বেড়েছে। 2020 থেকে 2024 পর্যন্ত 4 বছর ধরে এই গ্যাং কাজ করছে। অতীতের কর্মকাণ্ড আপনাদের সামনে রাখছি। এরপরেও কি প্রশ্ন আসে না প্রশাসনের ওপরে? এরপরেও কি সরকারের ওপর কোনো রকম দায় বর্তায় না? 2017 সালে যে এনটিএ তৈরি হয়েছিল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেই এজেন্সির ফাউন্ডার কারা তা আপনাদের সামনে বহুবার রেখেছি। সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 2017, এবং এই 2017 সালে যা তৈরি হয়েছে 2020 থেকে শুরু করে 2024 পর্যন্ত, এবং সেই এতগুলো দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের কাছে কোনো খবর নেই, সরকারের কাছে কোনো খবর নেই। জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে যারা যে গেস্ট, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন ডক্টর মৃন্ময় বসাক, মেডিকেল সার্ভিস সেন্টার। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের এই শোতে। আপনারা দুজনেই প্রথমবার জুড়েছেন আমাদের এই শোতে, তার জন্য অশেষ ধন্যবাদ। এবং তার সঙ্গে আরও দুজন জুড়বেন আর কিছুক্ষণের মধ্যে। কিন্তু মূলত কথা শুরু করব, আমি একেবারে সরাসরি চলে যাব পার্থবাবুর কাছে। পার্থবাবু, 2017 সালে এনটিএর এস্টাবলিশমেন্ট ইয়ার, এটা সবাই জেনে গিয়েছে ইতিমধ্যে, ট্রাইব টিভি বাংলা বহুবার এটা দেখিয়েছে। 2020 সাল থেকে একটা গ্যাং কাজ করছে, 2024 সাল পর্যন্ত পেরিয়ে গেল। 4 বছর ধরে একটা গ্যাং কাজ করলো, সরকারের কাছে কোনো খবর থাকলো না। সরকার ভ্রূণক্ষণও জানতে পারলেন না যে এত কিছু হচ্ছে, এত স্ক্যাম হচ্ছে, এত কর্মকাণ্ড চলছে ভেতরে ভেতরে। হঠাৎ করে যখন নিট নিয়ে একেবারে সর্বসাকুল্যে সর্বক্ষণের সামনে যখন একটু প্রমাণ হয়ে যাচ্ছে, সেই সময়কালীন অবস্থাতে ধর্মেন্দ্র প্রধান বলছেন যে কোনো রকম আগুয়া না ফেলাতে, অর্থাৎ কোনো রকম অপপ্রচার না প্রকাশ করতে। কোনটা অপপ্রচার পার্থবাবু? এটা অপপ্রচার। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত যা যা ঘটলো, এগুলো সব অপপ্রচার। পার্থবাবু, আপনি আনমিউট করুন, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন, কথাটা হচ্ছে যে এই কিছুদিন আগে, মানে মোটামুটি 3-10 আগেও ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন যে কিছু হয়নি। তিনি সম্পূর্ণ ব্যাপারটাকে অস্বীকার করেছিলেন, এবং তার 7 দিন বাদে উনি স্বীকার করতে বাধ্য হলেন যে না, গন্ডগোল হয়েছে, এবং ভালোই গন্ডগোল হয়েছে। এমন গন্ডগোল হয়েছে যে সে তো আমরা দেখতেই পাচ্ছি সারা ভারতবর্ষের প্রতি তার কি তাদের ব্যবস্থা নিতে হয়েছে। এখানে ঘটনা হচ্ছে, দেখুন, আমরা ঠিক যদি মানে ক্রোনোলজি সমাজে, এই যে কথাটা এখন ভারতবর্ষের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ এবং খুব বহুল ব্যবহৃত একটা কথা, যে ক্রোনোলজি সমাজ। এই ক্রোনোলজিটা কি?
এর আগে আমরা মধ্যপ্রদেশের ব্যাপম দেখেছি, যে ব্যাপমে প্রায় 53 জন মানুষ কোনো না কোনো ভাবে, সে আত্মহত্যা হোক, হত্যা হোক, হারিয়ে যাওয়া হোক, কারণ এখনো জানা যায়নি এমন হোক, এমন অন্তত 53 জন মানুষের প্রাণ হারিয়েছে আমরা জানি। এবং এছাড়াও বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির শাসনাধীন যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতেই কিন্তু প্রধানত এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই যে 7 দিন বাদে ধর্মেন্দ্র প্রধান বললেন, ভাই যে আপনি বললেন এতদিন ধরে হচ্ছে কেউ জানতে পারলো না, এখন কেন সরকার জানতে পারলো না? জানতো তারা সবই। এত বড় একটা ঘটনা ঘটছে, সরকার জানতে না পারাটা এটা একদম ভুল কথা। সরকার সমস্ত কিছু জানতো, যেটা হয়েছে যে বামাল সমেত সরকার ধরা পড়ে গেছে, যার জন্য সরকার এখন আর এটাকে অস্বীকার করতে পারছে না এবং কিছু ব্যবস্থা নিতে হচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির এখানে একটা তফাৎ হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পুরো ব্যাপারটা সামনে আসার পরও তারা ব্যবস্থা নিতে খুব একটা আগ্রহী ছিল না। কেন তারা মানে ওই অ্যাক্ট অফ ডিনায়াল বা মোড অফ ডিনায়ালে তারা ছিল বা এখনো আছে মোটামুটি বলা যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু একটা সর্বভারতীয় দল, একটা তাকে সমস্ত রাজ্যে তাকে জবাব দিতে হবে, বিএনপির মতো মাত্র একটা রাজ্যে নয়, ফলে তাকে কিছু ব্যবস্থা নিতে হচ্ছে। সেটা ওই বামাল সমেত ধরা পড়ার পর। আসলে ঘটনাটা কি জানেন তো? ঘটনাটা হচ্ছে, আপনাকে চিন্তা করতে হবে এর পেছনে সার্বিক উদ্দেশ্য কি। পেছনে সার্বিক উদ্দেশ্য হচ্ছে ওই যে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মনে আছে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির যেটা হচ্ছে কি বলবো মানে স্লোগান, যেটা প্রাইম স্লোগান তার রাজত্ব করার যে প্রধান, এই যে ভারতবর্ষকে মানে একটা ভারতবর্ষ হবে, সেখানে একটা ভাষা, একটা ধর্ম এবং একটা সরকার, এইভাবে চলবে। তো এই হিন্দি হিন্দু হিন্দুস্তান করতে গিয়ে তাদের প্রথমেই যেটা মনে হয়েছে, ঠিক যেটা তৃণমূল কংগ্রেসেরও যেটা মনে হয়েছিল, যে শিক্ষা ক্ষেত্রটাকে আগে অধিকার করতে হবে। এই শিক্ষা ক্ষেত্রটাকে অধিকার করতে গিয়ে কি করা হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের এখানে যা হয়েছে আমি সেই ডিটেলে যাচ্ছি না, কেন প্রায় 5-6 বছর ধরে আমরা এই নিয়ে আলোচনা করে যাচ্ছি। এবার ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে যেটা হয়েছে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিম্ন এবং মধ্য মেধার সংঘীয় চিন্তার মানুষজনকে তারা সুউচ্চ আসনে বসিয়ে, তারা প্রশাসকের আসনে বসিয়েছে এই সমস্ত ইনস্টিটিউশন গুলো আছে। এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। আপনি যদি এই যে আপনি এতে যান, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা বা এনটিএ যেটা হয়েছে, যেটা আপনি বললেন, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির আজকে আর একটা নাম হয়ে গেছে নরেন্দ্র ট্রমা এজেন্সি। এটা কেন হলো আপনি চিন্তা করে দেখুন, যে এরা কোন কোন পরীক্ষা দিচ্ছে না, সমস্ত ডাক্তার যারা হবে ভারতবর্ষে, যারা ডাক্তার হবে, যারা চিকিৎসা করবে, আমরা তো সবার প্রতি সবার জন্য স্বাস্থ্য এই প্রকল্প নিয়ে এগোচ্ছি এবং এইখানে ডাক্তারদের একটা বিশেষ ভূমিকা আছে। সেই ডাক্তারদের পরীক্ষাতে পর্যন্ত কি পরিমাণ দুর্নীতি, তারপরে ইঞ্জিনিয়ারিং, এবং তারপরে দেখুন এই যে নেটের পরীক্ষা, অর্থাৎ যেখানে কিনা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি স্কলার এই সমস্ত মানুষজন যেখানে সিলেকশন হবে, সেইখানে পর্যন্ত আমরা এই জিনিস দেখতে পেলাম। বেশ 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 পার্থক্য, আবারও আপনার কাছে আসবো, আপনাকে আবারও ব্যাটেল করার সুযোগ দেব, কিন্তু আমি এবার চলে যাব সরাসরি, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর মৃন্ময় বসাক। ডাক্তারবাবু, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব, আপনি তো ডাক্তার, এতদিন ধরে সেবা দিচ্ছেন, ভগবানের পরে আপনাদের স্থান, সেখানে যদি এই রকম কেলেঙ্কারি হয়, এরকম দুর্নীতি হয়, আপনার জ্ঞানত অবস্থায় কি মনে হয়, এটা কি সত্যি একটা সভ্য সমাজের নিদর্শন তৈরি হচ্ছে? আগামীর ভবিষ্যৎ কি সত্যি রাইট ট্র্যাকে রয়েছে? কি মনে করছেন আপনি? নমস্কার সবাইকে। যেটা বলার বিষয় হচ্ছে, আপনারা যদি দেখেন যে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা আপনারা বললেন যে 2017 সালে তৈরি হয়েছিল, তারপর থেকে প্রথম এই আমরা যদি আপনারা জানেন যে প্রথম দিকে আগে আমরা যে যখন আমরা পড়াশোনা করেছি, আমাদের সিনিয়র দাদারা, তারা কিন্তু সেই সময় যে জয়েন্ট এন্ট্রান্স ছিল সেটা রাজ্য ভিত্তিক ছিল, সেটা আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের সময় সেটা রাজ্য ভিত্তিক ছিল, অল ইন্ডিয়া ব্যাপী হতো, তার সাথে সাথে রাজ্য ভিত্তিক পরীক্ষাও কিন্তু হতো। আমরা দেখলাম, আমি নিজে 2013 সালে নিউ টিউজি দিয়েছিলাম, সে সময় আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রশ্ন করেছিলাম যে কারণে রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্সগুলোকে তুলে দিয়ে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। তারা কি বলেছিল যে রাজ্যভিত্তিক হলে সেখানে দুর্নীতি আসে। আমরা কি দেখলাম, আমরা তখন বলেছিলাম এইভাবে শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে একটা পরীক্ষা নিয়ে কিন্তু দুর্নীতিকে হাটিয়ে দেওয়া যায় না। আমরা কি দেখলাম, রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে সেই সময়ও কিন্তু দুর্নীতির অভিযোগ এসেছিল। আজকে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না হচ্ছে, সেখানে দুর্নীতিটা কিন্তু আজকে একটা বিরাট আরো বড় আকার ধারণ করলো।
তখন হয়তো রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্সে সেখানে হয়তো পরীক্ষা দিলে 50,000 বা 1 লক্ষ মানুষ, 1 লক্ষ ছাত্রছাত্রী সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সেখানে প্রায় 24 লক্ষ নিট ইউজি পরীক্ষার্থী কিন্তু সেই দুর্নীতির কবলে পড়লো। তাই শুধুমাত্র পরীক্ষাকে রাজ্যভিত্তিক থেকে কেন্দ্রীয় ভিত্তিক করে দিলেই কিন্তু দুর্নীতির যে অবসান, সেই অবসানটা কিন্তু আমরা দেখছি হচ্ছে না। তার সাথে সাথে প্রত্যেকটি, আমরা বলেছিলাম সেই সময় যে রাজ্যভিত্তিক হলে রাজ্যের যে গরিব অংশ যারা বাংলা মিডিয়ামে পড়ে, যাদের ক্ষমতা নেই কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করা, তারা কিন্তু সুযোগ পেত। আজকে যদি দেখেন প্রত্যেকটা মেডিকেল কলেজে আপনারা যান, খোঁজ নেবেন কজন বাংলা মিডিয়ামের ছাত্র সেখানে পাচ্ছে। একটা রিপোর্ট বেরিয়েছিল প্রথম যেবার নিট ইউজি হয়েছিল, কলকাতা মেডিকেল কলেজে একজনও বাংলা মিডিয়ামের ছাত্র সেখানে নিট ইউজি পাশ করে সেখানে পড়াশোনা করছে না। আপনি ভাবতে পারেন রাজ্যের পরীক্ষা হচ্ছে, সেখানে রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। নিম্ন বর্গের যারা মানুষ তারা সুযোগ পাচ্ছে না। পাচ্ছে কারা? যারা কোচিং সেন্টারে, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা টাকা জোগান করতে হবে তারা করছে। তাই আমরা প্রথম থেকে বলেছিলাম যে এইভাবে কেন্দ্রীয়ভাবে একটা পরীক্ষা নিয়ে তার সাথে সাথে সমস্ত রাজ্যের যে ক্ষমতাগুলো সেটা কেন্দ্র সরকার কুক্ষিগত করে নিলে কিন্তু কোনো রকম ভালো ডাক্তার আমরা তৈরি করতে পারবো না। তাই আমরা বলেছিলাম যে আবার আমরা তাই দাবি করছি যে আবার রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স চালু করা হোক। এবং আপনারা যদি দেখেন এই যে এনটিএ তার যে চেয়ারপারসন প্রদীপ কুমার যোশী, তার ব্যাকগ্রাউন্ডটা কি তিনি যদি দেখেন, তার আগে তিনি মধ্যপ্রদেশ, তার আগে তিনি ছত্তিশগড়েও তিনি এই চেয়ারম্যান গুলো ছিলেন। তার হিস্ট্রি যদি দেখবেন তিনি একজন এবিভিপি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার মানে কি সমস্ত যেগুলো কেন্দ্রীয় সরকারের যে ভালো প্রতিষ্ঠান তার মাথায় একজন রাজনৈতিক ব্যক্তি রেখে দেওয়া হচ্ছে। আমরা যেটা বলছি যে স্যাফ্রনাইজেশন অফ এডুকেশন, পুরো গেরুয়াকরণ করে দেওয়া হচ্ছে। আজকে জেএনইউ থেকে শুরু করে সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানের মাথায় একজন আরএসএস এর লোক, বিজেপির লোককে তুলে দেওয়া হচ্ছে। তাই আমরা দাবি করছি যে এইভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় যে ইনস্টিটিউশন তার মাথায় বিজেপির লোক, আরএসএস এর লোক, এর আগে কেন্দ্রীয় আমাদের রাজ্যে তৃণমূল সরকারও করেছে, তার আগে রাজ্যে মানে কংগ্রেস সরকারও করেছে, কিন্তু এই সরকার আরো নির্লজ্জ ভাবে করছে। তাই আমরা দাবি করছি এইভাবে কেন্দ্রীয় ভাবে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, রাজ্যের ক্ষমতাকে কেড়ে নেওয়া হচ্ছে, এর মাধ্যমে কিন্তু ভালো ডাক্তার তৈরি করা যাবে না। এটাই আমার বলার বিষয়। একেবারে এই পার্থবাবুর সঙ্গে কথা বললাম, ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করলাম যে ঠিক এই সময়কালীন অবস্থাতে সবার মধ্যে ধ্যান ধারণা কী চলছে। আপনাদের সামনে যে ছবিগুলো রাখার চেষ্টা করছি, পাশাপাশি ছবিগুলোও রাখছি আমরা। প্রশ্ন নানান রকম উঠছে যে যারা পরীক্ষা দিচ্ছে, যারা সত্যি ক্যান্ডিডেট, যারা পরীক্ষাটা দিনের পর দিন স্বপ্ন দেখে দিয়েছেন, তাদের এইরকম অবস্থা, এরকম হাল হাকিকাত কেন হবে? যে প্রশ্ন ডাক্তারবাবু তুলছেন যে রাজ্যভিত্তিক পরীক্ষা এবং কেন্দ্রভিত্তিক পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের কথা তিনি বলছেন। অল ইন্ডিয়া বেসিসে জয়েন্ট এন্ট্রান্স যদি হয় তাহলে সেক্ষেত্রে যে দুর্নীতির ছবি উঠে আসছে, তারপরে ডাক্তারবাবু বলতে চাইছেন যে কেন রাজ্যভিত্তিক বিষয়গুলোকে করা যাচ্ছে না। এই প্রশ্ন নিয়ে আবারও চলে আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, এক কথায় অঞ্চল। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নিটের জট কাটবে কবে, এবং আমরা সরাসরি আলোচনায় ফিরে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপবাবু এবং তার সঙ্গে রয়েছেন ডাক্তারবাবু। প্রদীপবাবু, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো আপনাদের থেকে, আপনাদের পরবর্তীকালে এই বিষয় নিয়ে ছাত্রদের জন্য কি কি স্টেপ থাকতে চলেছে জানার চেষ্টা করব। আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থবাবু বলুন। পার্থবাবু বলুন। হ্যাঁ পার্থবাবু বলুন বলুন বলুন। হ্যাঁ, দেখুন ছাত্রদের জন্য কি ব্যবস্থা দেবার কথা, দেখুন 2013 সালে এটাকে সেন্ট্রাল এই সিস্টেমের মধ্যে আনা, সেটা আমাদের ডক্টর মনমোহন সিং এর আমলে হয়েছিল। কারণ এটা নিশ্চয়ই মনে রাখবেন, ডাক্তারবাবু বললেন, আমার অনেক কথাই উনিও সমর্থন করলেন। তবে দেখুন কিছু তো পার্সেপশনের ব্যাপার আছে, তফাৎ আছে। আমরা অনেক রাজ্য থেকেই কিন্তু সে বিভিন্ন সময় আমরা অনেক অভিযোগ পেয়েছিলাম যে বিভিন্ন রাজ্যে এই যে ডাক্তারি যে পরীক্ষা, যেটা সিলেকশনের যেটা টেস্টটা, সেটা ঠিকভাবে নেওয়া হচ্ছে না। এই ব্যাপারে সেই সময় অনেক অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু একটা চিন্তা করা হয়েছিল যে একটা সেন্ট্রাল সিস্টেম, কেননা যেখানে ডাক্তারিটা একই রকম সিস্টেমে সারা দেশে, যখন এই সবার জন্য স্বাস্থ্য এই প্রকল্পটা, তো সবার জন্য স্বাস্থ্য আনতে গেলে যেটা প্রথম যেটা করতে হচ্ছে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন অবস্থান হলে হবে না, কিন্তু যে স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার এবং স্বাস্থ্য পরিষেবায় সমস্ত ব্যাপারটার মধ্যে একটা সমন্বয় আনতে গেলে যেটা প্রথম যেটা প্রয়োজন
এটা হচ্ছে যে ভারতবর্ষের সমস্ত ডাক্তারদের যে সিলেকশন প্রসেস, এটার মধ্যে একটা সমন্বয় আনা, অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড সার্কিট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে হবে, সেইটা থেকে করা। কিন্তু তখন তো কেউ এই জিনিস চিন্তা করে করেন যে পরবর্তীকালে সেখানে এনটিএ হবে, এনটিএ হয়ে সেখানে এইরকম ভাবে দুর্নীতির প্রশ্রয় পাবে। এবং এনটিএটা যে হলো, এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা তৈরি হওয়াটা কিভাবে তৈরি হলো, কারা এর মেম্বার আমরা জানি, এই নিয়ে কোনো আলোচনা হয়, কারা এই যে সিলেকশন করে, একদম সরকার তার নিজের মানুষদের এখানে বসায়। আপনি যদি এনটিএ এর পোর্টালটায় যান, যেটা অফিসিয়াল পোর্টাল, সরকারি পোর্টাল, আপনি যদি যে এনটিএ এর পোর্টালে যান, আপনি দেখবেন এদের কোনো অডিটেড অ্যাকাউন্টস আপনি সেই পোর্টালে পাবেন। আপনি চিন্তা করতে পারছেন, একটা সরকারি প্রতিষ্ঠান, তার কোনো অডিটেড অ্যাকাউন্ট তাদের এই পোর্টালে দেওয়া নেই। আপনি এদের কোনো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন পাবেন না, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কেন তৈরি হয়েছে, কাদের নিয়ে তৈরি হয়েছে, এর কাজের পরিধি কি, এর আগামী দিনে কি কি পরিকল্পনা, এই যে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটা একটা সংস্থা তৈরি করতে একটা প্রাথমিক, যেটাকে আমরা বলি কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন আপনি এদের পাবেন না। তো এই রকম একটা ভারতবর্ষে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেন্ট্রালি রান একটা সিস্টেম চলছে, যার না আছে অডিটেড অ্যাকাউন্ট, তার না আছে কোনো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। এবং তার ফলশ্রুতিতে কি হচ্ছে, শুধু নিট বা নেট নয়, আজকে এই যে সিএসআইআর অর্থাৎ বিজ্ঞানীদের সিলেকশনের যে প্রক্রিয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষাটাও বাতিল হয়েছে। ডাক্তারিতে যে স্নাতকোত্তর ডাক্তারদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটাও বাতিল হয়ে গেছে। ফলে পর পর আমরা দেখতে পাচ্ছি। এবং মনে রাখতে হবে, এই পরীক্ষাগুলো লক্ষ 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 যারা আমাদের সমাজে যাদের বলা যায় ক্রিম, সেই ক্রিম, তারা কিন্তু তাদের জীবনকে বাজি রেখে, অনেকে তাদের সম্পত্তি বিক্রি করে, তারা নানাভাবে তাদের নিজেদের প্রস্তুত করে। এবং প্রস্তুত করার পরে আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। এমন দুর্নীতি তো আগে ছিল না, ডাক্তারবাবু বললেন কংগ্রেস আমলেও দুর্নীতির কথা। এই দুর্নীতি কিন্তু ভাবা যায় না যে সারা ভারতবর্ষ জুড়ে তাদের একটার পর একটা পরীক্ষার এমনভাবে বাতিল করতে হচ্ছে। এবং পরীক্ষার পদ্ধতি আপনি চিন্তা করুন, একজন ধরুন পিএইচডি যিনি করবেন, অর্থাৎ একজন গবেষক যিনি হবেন, তার সিলেকশনটা করে দিয়েছে 100% অবজেক্টিভ, অর্থাৎ চারখানা অপশন থাকবে, তার মধ্যে একটাই ঠিক দিলে তার পুরো নম্বর। কিন্তু একজন আগে কি সিস্টেম ছিল, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ রকমের প্রশ্ন। সাবজেক্টিভ প্রশ্ন অর্থাৎ একটা বিবরণমূলক একটা কোনো লেখার একটা অভ্যাস না থাকলে একজন যে গবেষক, তার সেই মানসিক বিস্তৃতিটা ঘটে না, তাকে সেই তাকে বিবৃত করতে হবে, অনেক বড়ভাবে তাকে একটা ঘটনাকে লিখতে হবে। এই যে অভ্যেসগুলোকে তারা তুলে নিয়ে তারা শুধুমাত্র অবজেক্টিভ প্রশ্ন করলো। অর্থাৎ যেটা বলা যায় যে সাধারণভাবে একজন মানুষকে তৈরি করতে গেলে বা একজন ভালো মানুষকে সিলেক্ট করতে গেলে যে প্রক্রিয়ার দরকার, সেই প্রক্রিয়া কিন্তু এনটিএ মানেনি। এবং সবচেয়ে মজার কথা কি জানেন, যেটা গতকাল ঘটেছে, এটা হচ্ছে এনটিএ এর যিনি ডিজি ছিলেন সুবোধ কুমার সিং, তার উপরে ফোন পড়েছে। এখন ওই যে মাথাটা, মাঝে মাঝে আমরা এখানে কলকাতায় পশ্চিমবাংলার দুর্নীতির ক্ষেত্রে শুনতাম না যে মাথাটা ধরতে হবে, যে মাথাটা ধরা না পড়ে সেখানে একজন আইপিএস ক্যাডারের একজন লোক সুবোধ কুমার সিং, যিনি এনটিএ ডিজি ছিলেন, তাকে সরানো হয়েছে। এবং তার বদলে কাকে আনা হয়েছে জানেন? পূর্ণ সময়ের জন্য কাউকে আনা হয়নি, অতিরিক্ত দায়িত্ব দিয়ে একজনকে আনা হয়েছে, প্রদীপ বলে একজনকে, মিস্টার প্রদীপ, যিনি ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের সিএমডি। তিনি অতিরিক্ত দায়িত্ব, অর্থাৎ একজন ব্যবসায়িক চিন্তাগ্রস্ত একজন মানুষ, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই এত বড় দায়িত্ব, এই দায়িত্বটা চিন্তা করতে পারছেন, দেশের ভবিষ্যৎ তৈরির দায়িত্ব। একজন ব্যবসায়িক বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার কাজের দায়িত্ব পেলেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বেশ আপনি যে কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি একেবারে আপনার কথা রেস্টে সরাসরি ডাক্তারবাবুর কাছে চলে যাবো। ডাক্তারবাবু, দুটো পারসেপশন এখান থেকে তৈরি হতে পারে। একটা যেটা বললেন একেবারে পার্থবাবু যেটা বলছেন যে অবজেক্টিভ এবং সাবজেক্টিভের বিষয়টা,
এখানে দুটো পারসেপশন তৈরি হয়। এক হতে পারে যে সত্যি সত্যি অবজেক্টিভ সঙ্গে সঙ্গে সাবজেক্টিভটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নের স্ট্রাকচার অনুসারে। অন্যদিকে আরও একটা বিষয় কিন্তু এখানে রয়েছে যে অবজেক্টিভের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু তাদেরকে অনেক বেশি ভার্জ লেভেলের পড়তে হবে, না পড়লে একটা প্রশ্নের একটা অ্যান্সার সেখান থেকে বের করা অত্যন্ত ক্রিটিক্যাল, এত সহজে বের করা সম্ভব নয়। অন্যদিকে আরও একটা পারসেপশনও রয়েছে যেটার সঙ্গে আমি একেবারে পার্থবাবুর সঙ্গে সহমত না হয়ে পেলাম না। তিনি যেটা বলছেন যে অবজেক্টিভের সঙ্গে সাবজেক্টিভ অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কারণ অবজেক্টিভের ক্ষেত্রে এরকম অনেকেই আছে যারা এক কথায় গোদা বাংলাতে বলা হয় তুক্কা, অর্থাৎ একটা যে কোনো নাম্বারে লাগিয়ে দিলাম, বলে দিলাম যে হ্যাঁ ABCD এর মধ্যে যে কোনো একটা হয়ে গেলেই হয়ে যাবে, যদি লেগে যায় তাহলে ফায়ার। এই যে বিষয়গুলো, এই ব্যাপারগুলো থাকার জন্য শিক্ষা ব্যবস্থার ওপর কতটা এফেক্ট পড়ছে বলে আপনি মনে করছেন, বিশেষ করে ডাক্তারি পরীক্ষা থেকে শুরু করে সায়েন্টিস্ট নির্বাচন, কোনটা? জায়গাটাই আপনি বলেছেন যে এর সাথে আমি যোগ করবো, শুধুমাত্র যে দেখছেন যে ডাক্তারি পরীক্ষা নয়, মানে ইউজি বা পিজি লেভেল নয়, আমরা যারা ডাক্তারি পাশ করেছি আমাদের যে পরীক্ষা হতো মানে ফাইনাল MB পরীক্ষা, আপনারা হয়তো জানবেন না, এই নিট যে পরীক্ষা, নিট পিজি পরীক্ষাটা কেন্দ্রীয় সরকার চাইছে যে তুলে দিতে, তার বদলে তারা কি আনতে চাইছে, নেক্সট বলে একটা এক্সাম আনতে চাইছে। আচ্ছা, গত বছর নেক্সট বলে সেই নেক্সট এক্সামটা আরো ভয়ঙ্কর। সেখানে বলা হয়েছে আমরা যে ফাইনাল MB পরীক্ষা দিই ফাইনাল ইয়ারে থাকতে, যে আমরা থিওরি পেপার দিই, সেটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে, তার বদলে সেখানে আনা যাবে অবজেক্টিভ প্রশ্ন। আমরা এবং সে নেক্সট টু বলে দুটো এক্সাম আনা হবে, এবং নেক্সট ওয়ান এক্সামটা হবে এই যে নিট পিজি, সে নিট পিজি পরীক্ষা সমতুল্য। এটাও কি ডাক্তারির এক্সাম? ডাক্তারি আচ্ছা। আপনি একটু ইন্টারনেট সার্চ করে দেখবেন, নিট পিজি পরীক্ষাটা থাকবে না। কিন্তু পরবর্তীকালে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান তারা ছাত্র এবং সাধারণ ছাত্রছাত্রী এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, তারা গণ ইমেল পাঠিয়েছিল। সেই গণ ইমেলে বেশিরভাগ ছাত্রছাত্রী চাইছে না যে নেক্সট এক্সামটা হোক, তার কারণ নেক্সট এক্সাম হলে কার সুবিধা, কারণ কোচিং ইন্ডাস্ট্রি আপনারা যদি দেখেন যে এই নিট ইউজি এবং নিট পিজি পরীক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে এখন এই কোচিং সেন্টারগুলো। তারা চাইছে যে যাতে অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হয়, তাতে কি হবে, তাদের মুনাফা বাড়বে। তাই আমি বলছি শুধুমাত্র এই এনটিএকে হাটিয়ে দিলে হবে না, এই যে মানে আজকের যে পরীক্ষা ব্যবস্থা হয়ে গেছে তার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে কিন্তু এই কোচিং ইন্ডাস্ট্রি, এবং তারাই সমস্ত এগুলোকে নিয়ন্ত্রণ করছে, তাদের অঙ্গুল হিলো নাই, তারাই ঠিক করে দিচ্ছে কি হবে না হবে। তাই যতক্ষণ না পর্যন্ত এই নেক্সাসটা আমরা না ভাঙতে পারছি, তাহলে কিন্তু আমরা ভালো ডাক্তারও তৈরি হবে না, সেটা আন্ডার গ্রাজুয়েট হোক পোস্ট গ্রাজুয়েট হোক। এবং ঠিকই বলছেন, শুধুমাত্র একটা পরীক্ষায় 3 ঘন্টার পরীক্ষায় যদি আমরা লিখিত প্রশ্ন না থাকে, আমরা একটা সম্যক জ্ঞান শুধুমাত্র কিছু MCQ ভিত্তিক করে আমরা কিন্তু একদম ভালো ডাক্তার তৈরি করতে পারি না। তাই আমাদের দাবিও ছিল যে নিট পিজি পরীক্ষায় যেভাবে তারা তুলে দিতে চাইছে এবং সেই তার জায়গায় নেক্সট এক্সাম আনতে চাইছে, এবং ফাইনাল MB পরীক্ষাটাও তারা তুলে দিতে চাইছে। সেই ফাইনাল MB পরীক্ষায় আমরা যে থিওরি পেপার দিতাম সেটা আর থাকবে না। তারা আমরা অনেক প্রতিবাদ করেছিলাম বলে তারা এখনো আটকে আছে, আমরা জানি না 2 বছর পর কি হবে। তা আমাদের দাবি কোনো মতেই যে নেক্সট এক্সাম যেটা কেন্দ্রীয় সরকার আনতে চাইছে সেটা কিন্তু একটা ভালো ডাক্তার তৈরি করার পথে অত্যন্ত একটা অন্তরায়, এটাই আমাদের দাবি। একেবারে ডাক্তারবাবু আপনার সঙ্গে কথা বলছি একেবারে এই বিষয় নিয়ে, যখন রাজ্য রাজনীতি শুধু তোলপাড় নয়, সমস্ত দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চলছে নানান রকম সমস্যা, এবং তারা প্রত্যেকেই একই কথা বলছেন, যারা ভবিষ্যতের কারিগর, যারা এক প্রকার পরবর্তীকালে মানুষকে বাঁচাবেন, তারাই কোনো একটা জায়গাতে ঘেরাটোপে পড়ে রয়েছেন এবং তারা সেখান থেকে বেরোতে পারছেন, যেন তারা একটা চক্রব্যূহের মধ্যে ফেঁসে গিয়েছেন। এবং সেই চক্রব্যূহ তারই ফাঁদা, যাদেরকে ভোট দিয়ে সেই মসনদে বসানো হয়েছে, এবং তারপরেও এখনও পর্যন্ত তাদের তরফ থেকে কোনো সদুত্তর সেইভাবে পাওয়া যাচ্ছে না। নানান সময় তারা নানান রকম কথা তো বলছেন ঠিকই, তার কারণ তারা ন্যাশনাল পার্টি, তারা বলবেনই, কিন্তু প্রশ্ন উঠবে এতদিন ধরে ঘটনাগুলো ঘটলো, ঘটনা চক্রগুলো তৈরি হলো, কিন্তু কারো কাছে বিন্দুমাত্র খবর থাকলো না। দিনের পর দিন এই স্ক্যামগুলো হয়ে গেল, দুর্নীতিগুলো হয়ে গেল, এবং আজ গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ কোনো এক জায়গায় তারা পিছিয়ে পড়লেন, অনেকটা সময় পিছিয়ে পড়লেন। এবং এই যাবতীয় বিষয় নিয়ে, নিট এক্সাম নিয়ে যখন একেবারে দহরম মহরম সিচুয়েশন চলছে সমস্ত দেশ জুড়ে, সেই সময়কালীন অবস্থাতে বাংলা থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন একবার শোনাবো, শুনুন। देखिए
सेंट्रल गवर्नमेंट का स्कैम है, द लार्जेस्ट एजुकेशन स्कैम मोदी जमाने में हो रहा है, ये नीट और नेट सेंट्रल गवर्नमेंट का, उसका स्कैम और उसका एजेंसी सीबीआई, ये कैसा होगा? ये सीबीआई को इस्तेमाल कर रहे हैं इन्वेस्टिगेशन के लिए नहीं, सीबीआई को वो पूरा जो स्कैम हुआ है वो धामाचापा देने के लिए वो ये सीबीआई को मिसयूज कर रहा है। इसीलिए हम लोग का कहना है सुप्रीम कोर्ट का किसी रेस्पेक्टेड जस्टिस का अंडर में सुपरविजन में डायरेक्टली ये इन्वेस्टिगेशन होना चाहिए। ये सीबीआई जो है ये तो पूरा सब सप्रेस कर देगा, उससे कोई बड़ा कोई अरेस्ट भी नहीं होगा, कुछ भी नहीं होगा। वो सीबीआई को इस्तेमाल कर रहा है खुद का आदमी को बचाने। একেবারেই আপনারা যে ছবিটা দেখছেন এই মুহূর্তে, গ্রেপ্তার হয়েছে নিট পেপার ফাঁস মামলায় অনেকজন, তাদের ছবি আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি তাদের নাম দিয়ে। একেবারে যে কথা এখন উঠে আসছে, কুণাল ঘোষ বলছেন যে এত কিছুর পরে সরকার বলছে সিবিআই তদন্ত হবে, এবার সেই সিবিআই তদন্তে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন মাননীয় সঞ্জিত ঘোষ, বিজেপির সমর্থক। সঞ্জিতবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমি গেস্টের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দেবো আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন ডক্টর মৃন্ময় বসাক, মেডিকেল সার্ভিস সেন্টার থেকে, এবং রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেস সমর্থক। আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিলাম। আমি সরাসরি চলে যাব সঞ্জিতবাবুর কাছে। সঞ্জিতবাবু, যে তদন্ত উঠে আসছে, এতদিন ধরে এত কিছু হলো, কিন্তু প্রশ্ন আপনাদের কাছে কোনো খবর থাকলো না। 2, আপনারা বলছেন কোনো রকম অপপ্রচার না করতে। 3, আপনারা বলছেন সিবিআই তদন্তের কথা, এবং সেই সিবিআই তদন্তের দিক থেকে কুণাল ঘোষের যে দাবি, তারা বলছেন সিবিআই তাদের কেন্দ্র সরকারেরই নিষ্পত্তি ঘটাবে, অর্থাৎ যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির পর্দাফাশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায়। এটা কি করে সম্ভব? সঞ্জিতবাবু। হ্যাঁ, আপনার একটা নমস্কার সবাইকে। তো শুনতে পাচ্ছেন তো? একেবারে বলুন। শোনা যাচ্ছে? একেবারে বলুন। বলছি নমস্কার সবাইকে। তো যে জায়গাটা দিয়ে কথা আছে সেটা হচ্ছে গিয়ে দেখুন, কুণাল বাবু যে কথাটা বলছে সে কথার উত্তর আমি পরে দিচ্ছি। আগে যে জায়গাটা সেটা হচ্ছে কি, নেটে যে গন্ডগোল হয়েছে, যে হয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার সেটা তদন্ত করে দেখবে। এনডিএ সরকার, যেটা শিক্ষামন্ত্রী আমাদের ধর্মেন্দ্র প্রধানজি, তিনি নিজে বলেছেন যে এই দায়ভার নেওয়া হচ্ছে। এবং একটা জিনিস সবসময় জানবেন, যখন এই প্রক্রিয়াটা চলছিল তখন কিন্তু এটা শুনছিলাম আপনাদের কথা, যে তখন কিন্তু নির্বাচনের আন্ডারে কিন্তু টোটাল এটা ছিল। তো তারপরে যখন এর রেজাল্ট বেরোয়, তারপরে সরকার গঠন হয়, সরকার গঠন হওয়ার পরেই তখন আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ঘটনা। তো এখানে আজকে যে নাম উঠে আসছে, তেজস্বী যাদব, সিকান্দার এবং তেজস্বী যাদবের যে আত্মসহায়ক, তাকে হোটেল দেওয়া হয়েছিল, তার সঙ্গে হয়েছে। তো এখানে একটা ব্যাপার কি, জিরো টলারেন্স নীতি আমাদের চলে, কোনো রকম ভাবে কাউকে রেয়াত করা হবে না। তবে হ্যাঁ, ছাত্রদের পাশে এনডিএ সরকার আছে এবং ছিল এবং থাকবে। তাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেটার জন্য দেখা সবসময়ের জন্য থাকবে। আর যে পশ্চিমবঙ্গে যে টেট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে, সেখানে কুণাল বাবু কি কথা বলবে? তো কাঁচের ঘরের থেকে অন্যকে ঢিল না মারে নিজেদের এই বাংলার যে শিক্ষায় যে এত বড় দুর্নীতি হয়েছে, এত টাকা দিয়ে চাকরি পেয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষে একদিনে সরকারি চাকরি 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল। সেখানে কুণাল বাবু কি কথা বলবে? আমাদের যে ঘটনা, যেটা পুরো নেটের যে ঘটনা ঘটেছে, সেইখানে যেটা দেখা যাচ্ছে, সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি দায় নিয়েছেন এবং তাদেরকে একটু সংযত থাকতে বলেছেন। তার কারণ কি, এই দায়ের পর আমাদের সিবিআই তদন্ত হবে। তো সিবিআই তদন্তর পর দেখুন 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় বাংলার ক্ষেত্রে এত বড় দুর্নীতি হচ্ছে? কটা দায় স্বীকার করেছে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, বর্তমান শিক্ষামন্ত্রীর কোনো বিবৃতি নেই। আর সেখানে কাঁচের ঘরের থেকে অন্যের ঘরে ঢিল মারছে। তো আগে নিজের ঘরটাকে সামলাক, তারপর
তারপর সেন্ট্রালের সমালোচনা করবে। আমরা একটা কথা বলি, সব সময় এই সব যারা ছাত্রদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। একটা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য সবে মাত্র নতুন সরকার এসেছে, একটু সময় দিতে হবে। এতে সিবিআই তদন্ত হবে, যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হবে। আজকে পেপার বা অন্যান্য ইয়েতেও দেখেছেন, যারা হবে তাদেরকে 1 কোটি টাকা অবধি তাদেরকে জরিমানা, 10 বছর সশ্রম কারাদণ্ড হবে। তো এই যে একটা মানুষ কি যে দুর্নীতি হলে তারপরে যে এগোতে হয়, তারপরে যে তাদের পাশে থাকাতে হয়, তাদের পাশে মানে ছাত্রদের পাশে থেকে যে বিবৃতি দিতে হয়, সেটা কিন্তু এনডিএ সরকার পারে। কিন্তু বাংলার সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই, কোনো রকম ভাবে এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পর কোনো বিবৃতি নেই। তো বেশ সঞ্জিতবাবু, আপনি অনেকগুলো কথা বললেন, অনেকগুলো বিষয় আপনাকে বলার সুযোগ দিয়েছি, এক ফোঁটাও আটকাইনি, কোনো জায়গাতে ইন্টারাপ্টও করিনি। আমার দুটো জায়গাতে একটু খটকা বেঁধেছে, আমি আপনাকে সেই প্রশ্নটাই রাখবো। আপনি বলছেন যে 4 জুনের কথা, এবং 4 জুনের আগে নির্বাচনী প্রক্রিয়া চলছিল, সেই সময় এই যাবতীয় বিষয় চলছে, এবং 4 জুনের পরে এত কিছু ফ্ল্যাশ হলো। আমার প্রশ্ন হচ্ছে, সলভার গ্যাংয়ের কথা শুনেছিলেন আপনারা? সলভার গ্যাং এই সম্বন্ধে আপনারা জানতেন? সলভার গ্যাংয়ের কথা সময় যখন শুনুন, নির্বাচন কমিশনের যখন আওতায় থাকবে, সেখানে আমাদের তখন ডেপুটি মানে আমাদের তখন অস্থায়ী প্রধানমন্ত্রী হয়ে যায়, কারণ তখন আমি সেটা বলছি না সঞ্জিত বাবু। আমি আপনার উত্তর দিচ্ছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো সেই জায়গাতে যদি শোনা থাকে আর যদি না শোনাও থাকে, কিছু তো করা যাবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না। বেশ, আমি সব মানছি। আমার প্রশ্নটা একটা জায়গাতেই সঞ্জিত বাবু, যে সলভার গ্যাংয়ের কথা আপনারা তার মানে জানতেন, তাই তো? জানতেন, নির্বাচনী প্রক্রিয়া চলছিল, সেই জন্য আপনারা কিছু করতে পারেননি বা কোনো জায়গা ছিল না সেই সময়টাতে, সব মানছি, আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, সেপ্টেম্বর 2020 সাল থেকে তাদের এই দৌরাত্ম্য চলছে, এবং 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মসনদে বসেন। 6 বছর পেরিয়ে গেল, 2020 থেকে তাদের দৌরাত্ম্য বাড়লো। এতদিন পর্যন্ত তাদের এগেনস্টে কী কী স্টেপ নেওয়া হয়েছে? সলভার গ্যাং আজ থেকে নয়, 2020 সাল থেকে তার এই দৌরাত্ম্য চালাচ্ছেন। সেপ্টেম্বর 2020 উত্তরপ্রদেশের জাল সার্টিফিকেট তৈরি করতো এই গ্যাং, তখন 6 জনকে গ্রেপ্তার করে আলিগড় পুলিশ। তারপরে আবারও ডিসেম্বরে 2021 অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে নয়ডা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সলভার গ্যাংয়ের 5 জন। অন্যদিকে জুন 2023 উত্তরপ্রদেশের সাব অর্ডিনেট সার্ভিস পরীক্ষায় কারচুপির অভিযোগে সলভার গ্যাংয়ের 10 জনের বেশি সদস্য গ্রেপ্তার হয়। অন্যদিকে ফেব্রুয়ারি 2024 সম্প্রতি উত্তরপ্রদেশে এসটিএফ সলভার গ্যাংয়ের 12 জনকে গ্রেপ্তার করে। আমার প্রশ্নগুলো এই জায়গাটাতে, সলভার গ্যাংয়ের কথা আপনারা জানতেন, নিট কেলেঙ্কারি হচ্ছে সেটা বলছেন আপনারা, নির্বাচনী প্রক্রিয়া চলছে, যাই জন্য তখন কিছু করা যায়নি। তাহলে এতদিন ধরে সলভার গ্যাং কী করে তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে তাদের, এবং গ্রেপ্তার হওয়ার পরেও সলভার গ্যাংকে নিষ্ক্রিয় কেন করা যাচ্ছে না? হ্যাঁ, নিষ্ক্রিয় করা যাবে তো। এই যে আমাদের যে এখন যে জায়গা থেকে যে ইয়েটা এসেছে, এবং সেখান থেকে যে তদন্ত চলবে, সিবিআই তাদেরকে অ্যারেস্ট করবে, সিবিআই তাদেরকে ধরবে, কিন্তু কিছুটা সময় তো আমাদের দিতে হবে। 2020 সাল থেকে 2024 4 বছর সময় ছিল আপনাদের হাতে। না, আমাদের তখনও তদন্ত চলেছে, সেই অর্থে কিছু হয়নি হয়তো, কিন্তু এখন হয়তো ধরা পড়েনি বা কিছু। তদন্ত তো একটা দিনে তো শেষ হয়ে যায় না। যে কোনো জিনিস একটা কিছু করতে গেলে তার প্রক্রিয়া আছে, এবং সেই প্রক্রিয়া আছে। এবং সব থেকে সদার্থর যে ব্যাপারটা, সেটা শিক্ষামন্ত্রী আমাদের, তিনি দায় স্বীকার করেছেন এবং তিনি নিয়েছেন এত বড়। I'm so sorry to say, সঞ্জিত বাবু, I'm so sorry to say, বাট আমাকে বলতেই হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, আপনারও শিক্ষামন্ত্রী, আমাদের দেশের সবার শিক্ষামন্ত্রী। আমার প্রশ্ন কিন্তু সেখানে নয় সঞ্জিত বাবু, আমার প্রশ্ন একটা জায়গাতেই, সেই শিক্ষামন্ত্রী কি করে না কোনো রকম তদন্ত করে, কোনো রকম কিছু না করে, এই কথাটা কি করে বলছিলেন যে কোনো কিছু তার কাছে স্ক্যামের কোনো খবর আসেনি, অথচ সলভার গ্যাং তখনও অ্যাক্টিভ? তাহলে নিশ্চয়ই সেই সময়তে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, অথবা তিনি জেনেও না জানার ভান করছিলেন, কোনটা? না, জেনে যে কোনো জিনিস দেখুন, একটা শিক্ষামন্ত্রী তো আর তদন্ত ভার নেবে না। শিক্ষামন্ত্রী শিক্ষার বিকাশ কি ঘটবে সেইটার ব্যাপারে থাকবে। তার কাছে কোনো রকম কোনো খবর ছিল না মন্ত্রীর কাছে।
শুনুন, শিক্ষামন্ত্রী যেটা শিক্ষার বিকাশ কি হবে সেইটার ব্যাপার থাকবে। এবারে সেখানে কি হচ্ছে তাদের তারপরে ক্যাবিনেটে তারা জমা দেবে এবং তারপরে যেটা হয় সেখানে তদন্ত ভারের ব্যাপার আছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাপার আছে এবং বেশ, সবকিছু বেশ। ব্যাপারটা থাকার পরেও সেই সততাটা নিয়েও কিন্তু তিনি স্বীকার করেছেন এবং আমি পার্থবাবুর কাছে আমাদের যে আসবো। আগামী দিনের যে ব্যাপারটা সেইখানটাতে দেখবেন এখানে তদন্ত করে তাদের সালবার গ্যাং এবং এর সঙ্গে আরো যারা বিচ্ছিন্নবাদী আছে প্রত্যেকে অ্যারেস্ট হবে, তাদের উপর বেশ বেশ, আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু আপনি হাত তুলছিলেন, বলুন। আমাকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। দেখুন, কথাটা হচ্ছে যে ঠিক আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের যেমন দেখি, বিজেপি কি একদম মুদ্রা রেপিট আর রপিট। এনারাও যেমন এখানে বলেন যে নির্বাচনের সময় তো নির্বাচন কমিশনের হাতে সবকিছু থাকে, ফলে তখন যা কিছু গন্ডগোল হবে তার জন্য এখানে নির্বাচন কমিশনে দায়ী থাকবেন, পশ্চিমবঙ্গ সরকার কোনো দায়ী নেই। এখনো বিজেপির প্রতিনিধি বললেন যে অস্থায়ী প্রধানমন্ত্রী হবে। এই জিনিস ভারতবর্ষের সংবিধানে নেই, অস্থায়ী প্রধানমন্ত্রী হবার। ঘটনাটা হচ্ছে যে সরকার, বিজেপি সরকার প্রথম থেকে জানতো, জেনে শুনে তারা চুপ করেছিল। কেন তার প্রমাণ জানেন? গত 21শে জুন একটা আইন বলবৎ হয়েছে, পাবলিক এক্সামিনেশন উইথিন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। এটা গত 21শে জুন, অর্থাৎ এই যে 10 কোটি টাকা ফাইন, 10 বছরের জেল, যে কথাগুলো বিজেপির 1 কোটি টাকা ফাইন। 1 কোটি টাকা ফাইন, এই কথাগুলো ঠিক কথা, কিন্তু হয়েছে 21শে জুন। আইনটা পাশ হয়েছিল অনেক আগে, 13ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সই করেছিলেন। তারপরেও সেটা আজকে আনা হলো। কেন জানেন? এই আইনে এই যে অপরাধগুলো হয়েছে, এই অপরাধগুলো এই আইনের আওতায় আসছে না, কারণ এটা 21শে জুন থেকে বলবৎ হবে। আর তার আগে যা যাগুলো বেরোলো এইগুলো একটাও এই আইনের আওতায় আসছে। ফলে সমস্ত কিছু জেনে এই আইনটাকে ইচ্ছে করে প্রায় 4 মাস পেছিয়ে রাখা হলো, নিচে রেখে দেওয়া হলো, এই আইনটাকে বলবৎ করা হলো না। সবকিছু বেরোবার পরে বাজারে এটাকে ছাড়া হলো যে আমরা কত ভালো, আমরা কত কাজ করতে চাই দেখানোর জন্য। কিন্তু এই আইনে এখনকার যে দুর্নীতি, তার সঙ্গে কোনো যোগসূত্র তৈরি করা যাবে না। এই আইনের মাধ্যমে আর কিচ্ছু হবে না। কেমন 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 এই আইনটা 21শে জুন থেকে বলবৎ হয়েছে, ফলে তার আগে যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো এই আইনের আওতায় আসছে না। কেননা এটা হচ্ছে ক্রিমিনাল আইনের। তো সঞ্জিত বাবু, এবার কি বলবেন? 21 জুন যে বিল পাশ করা হচ্ছে, সেই বিল অনুসারে এখনো পর্যন্ত তার আগে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, সেই ঘটনাগুলো তো সত্যি সেই বিলের আওতায় আসার কথা নয়। 13ই ফেব্রুয়ারি যেটা প্রেসিডেন্ট অলরেডি সাইন করানোর কথা, সেখান থেকে সেই বিল পাশ হচ্ছে 21শে জুন। ফেব্রুয়ারি থেকে জুন মাস লেগে গেল। মাঝখানে যখন নির্বাচন চলে তখন প্রধানমন্ত্রী কি কোনো রকম ভাবে কিছু কাজ করতে পারে? ক্যাবিনেট কি কোনো রকম ভাবে কাজ করতে পারে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, জানা আছে কবে থেকে ভোট গণনা, না কবে থেকে ভোট ঘোষণা হয়েছে, কবে থেকে হবে ভোট? এপ্রিল থেকে তো চলছে তার প্রক্রিয়া। ফেব্রুয়ারি কথা বলছেন তিনি, মে গেছে, তিনি ফেব্রুয়ারি কথা বলছেন থেকে তো প্রক্রিয়া চলছে। হ্যাঁ, আমি বলছি, ওনার কথাটা উত্তর দিচ্ছি। তো ফেব্রুয়ারি বললেই যে ফেব্রুয়ারি থেকে হচ্ছে, তা আমাদের যখন সরকারটা 2 মাসের জন্য যখন নির্বাচন কমিশনের আওতায় চলে যায়, তখন কোনো স্টেপ নিলে সেই স্টেপটা আমাদের হাতে থাকে না। এটা সবসময়ের জন্য জানতে হবে, তখন নির্বাচন কমিশনের হাতে থাকে। তো তারপরে যখন সরকার গঠন হচ্ছে, সদিচ্ছা এবং তাদের আমাদের কাজ করার ইচ্ছাটা প্রকট বলে তাই শিক্ষামন্ত্রী দায় নিয়েছে, তাই শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক দুজনে মিলে এর উদ্যোগ নিয়েছে এবং তাকে সিবিআই তদন্ত নিয়েছে। বাংলায় এত বড় কেলেঙ্কারি আজ দীর্ঘদিন ধরে। আবারও আপনি বাংলায় চলে আসছেন। বাংলা নিয়ে আপনি একদম ঠিক বলছেন সঞ্জিত বাবু। না সঞ্জিত বাবু আপনি বাংলার কথা যেটা বলছেন, নিঃসন্দেহে সেটাকে একেবারে কন্ট্রাডিক আমি করছি না। বাংলার যে কথা বলছেন তা নিয়েও আমরা শো করেছি, কিন্তু প্রশ্নটা কিন্তু সেখানে নয়। আজকের প্রশ্ন কেন্দ্র নিয়ে নিটের যারা আগামীর ভবিষ্যৎ তাদের নিয়ে সঞ্জিত বাবু। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার হয়ে যাচ্ছে, এ তো অদ্ভুত কথা। এটা ভারতবর্ষের সংবিধানে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের আওতায় চলে যাচ্ছে। না 2 মাস তারা কোনো পলিসি ডিসিশন নিবে না। শুনুন, তারা এমন কোনো পলিসি ডিসিশন। আমি একটা কথা বলিনি, আপনার প্রশ্নের উত্তর দেবেন, আমি শুনবো, দুজনেই শুনবো, তাতে ভালো লাগবে। এইখানে যখন নির্বাচন কমিশন যখন ভোট প্রক্রিয়া চালু হয়ে যায়, তখন প্রধানমন্ত্রী থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সবই থাকে,
কিন্তু একটু সংক্ষেপে কোনো please। ডিসিশন নিতে গেলে সেইটা সব সময়ের জন্য তাদের হাতে মানে স্বশাসন থাকে না। আমার বক্তব্যটা সেই জায়গায়। কিন্তু এখন সংবিধানে শপথ নেওয়ার পর এখন যেহেতু আমাদের পুরো আছে, আমাদের এনডিএ সরকারের হাতে আছে, তার জন্যই কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি যেটা বলছেন যে আইনটা, এই আইন সমস্ত কিছু যদি অপরাধ মানে ধরা পড়ে আর অপরাধীদের যদি ধরা হয় তাদের উপযুক্ত শাস্তি হবে। বেশ, একেবারে অন্তিম লাইনে চলে একটু এসেছি। বর্তমান- এবার আপনাদের তিনজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই সুযোগ দেবো ডাক্তারবাবুকে। ডক্টর মৃন্ময় বসাক রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার থেকে তাই আমরা অবিলম্বে যে দাবি যেটা করছি, যে অবিলম্বে নিট ইউজি এবং নিট পিজি পরীক্ষার যে রাজ্যভিত্তিক আগে যে পরীক্ষা ছিল সেটা আবার ফিরিয়ে আনতে হবে। নিট এক্সামকে বাতিল করে যেভাবে এমসিকিউ ভিত্তিক নেক্সট এক্সাম চালু করার কথা কেন্দ্রীয় সরকার পরবর্তী বছরগুলো থেকে তারা চালু করতে চাইছে, আমরা বলছি সেটা করা যাবে না। নিট পরীক্ষায় চালু করতে হবে, কিন্তু সেটা রাজ্যভিত্তিক করতে হবে এবং তার সাথে সাথে আমাদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই যে যারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত তাদেরকে, যারা দোষী তাদেরকে করতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং সমস্ত কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সমস্ত জায়গায় যে উচ্চ প্রতিষ্ঠানগুলোতে যেভাবে বিজেপি তাদের নিজেদের লোককে তারা বসিয়ে রেখেছে, পুরো ব্যবস্থাটাকে একটা গেরুয়াকরণ করার চেষ্টা করেছে, সেটা বন্ধ করতে হবে। তার সাথে সাথে আমরা দাবি করছি যেভাবে এই পরীক্ষাগুলোর সাথে বিভিন্ন কোচিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবার যেটা নেক্সাস চালু হয়েছে, সে কোচিং ইন্ডাস্ট্রি এবং নেক্সাস চালু করতে হবে। তার সাথে সাথে হ্যাঁ, অবশ্যই আজকে যদি দেখেন নিট আমাদের ডাক্তারি পরীক্ষার অর্ধেক সিট সেটা প্রাইভেট মেডিকেল কলেজের হাতে, সে 50% সিটের যে কত খরচ হবে সেটা আমাদের কোনো হাতেই নেই। তা আমরা বলছি যে প্রাইভেট মেডিকেল কলেজের সিটগুলোর যে খরচ সেটা সরকারকে বেঁধে দিতে হবে। এইগুলো দাবি আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার। আমাদের আগামী 26 তারিখ আমাদের একটা বড় মিছিল রয়েছে, এই দাবি আমরা করছি। বেশ বেশ, আপনার 1 মিনিট সময় শেষ হয়েছে। এবার সরাসরি চলে যাবো পার্থবাবুর কাছে। পার্থবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, দেখুন, কথাটা হচ্ছে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য, বিশেষ করে ধরুন হরিয়ানা, গুজরাট, বিহারের মতো রাজ্য, এই যে এক একটা ইনস্টিটিউট থেকে একই নম্বর পাচ্ছে 20 জন 25 জন করে। আজকে এমন অবস্থা 720-র মধ্যে একজন 718 পেয়ে সে কোনো সেরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না, এমন একটা ঘটনা ঘটেছে। আর যেটা বারবার বলা হচ্ছে যে না, একমাত্র যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় তখন কোনো পলিসি ডিসিশন সেই সরকার নিতে পারবে না, যে পলিসি ডিসিশনটা নির্বাচনে মানুষের ভোটদানের প্রক্রিয়াকে করতে পারে, কি বলবো, মানে সেটাকে প্রভাবিত করতে পারে। এছাড়া সমস্ত সরকারের দায়িত্ব সরকার সেই সময় পালন করবে। আজকে যদি কোনো যুদ্ধ বাঁধে, কি নির্বাচন কমিশনার গিয়ে যুদ্ধ করবেন? যুদ্ধের দায়িত্বটা নিতে হবে সরকারকে। অতএব এই কথাটা একদম, আমরা এই কথাটা চলতি কথা একটু বলি, নির্বাচন কমিশনের দায়িত্ব না, এটা তা নয়। আর একটা কথা হচ্ছে যেটা আমাদের প্রধান দাবি, সেটা হচ্ছে যে বিশেষ করে এই যে পিএইচডি সংক্রান্ত যে পরীক্ষাগুলো, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাতে যে অধিকারটা ছিল, কোন বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট পড়ায় তার উপর সে তার গবেষকদের মানে সিলেকশন করে, এই যে অধিকারটা, এই অধিকারটাকে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর হাত থেকে তুলে নেওয়া হয়েছে, এইগুলোকে ফেরত দিতে হবে। এখানে আর সময় দিতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি একেবারে সঞ্জিতবাবুর কাছে চলে আসবো। সঞ্জিতবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি দুজনকারই কথা শুনেছি। তো সেখান থেকে হচ্ছে সরকার যে জায়গাটা নিয়েছে সেখানে আস্থা, ভরসা, বিশ্বাস রাখতে হবে। কারণ যে জিনিসটা এতদিন পর শিক্ষামন্ত্রী এবং আমাদের পুরো সরকার যখন প্রত্যেকটা স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছে এবং স্টুডেন্টের পাশে আছে, এই বার্তা দিয়েছে, তো সেই বার্তা দেওয়ার পর বিভ্রান্তি না সরিয়ে কয়েকটা দিন একটু অপেক্ষা করতে হবে। নিট পরীক্ষা যেমন হতো তেমনই হবে। খালি যে প্রক্রিয়া, যে সরকার যে জায়গাটায় আসবে, এনডিএ সরকারের স্বচ্ছতা এবং এনডিএ সরকারের কাজ করার দক্ষতা দুটোর ওপর এবং সিবিআই যে তদন্ত করবে তার ওপর একটু ভরসা রাখুন। আর এইটুকু বলতে পারি, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ ঠিক করতে পারবে। আর আপনাদের যা দাবি দাওয়া আছে সেটা নিশ্চয়ই আমাদের এনডিএ সরকার ছাত্রদের পুরো প্রজন্মের ভবিষ্যতের পাশে আছে। অতএব ছাত্ররা ভালো রেজাল্ট করুক, ভালোভাবে চলুক, আর যেটা দুর্নীতি হয়েছে সেটা সামনে আসুক এবং তাদের উপযুক্ত শাস্তি হোক। আর যা যা বলেছি
সেই শাস্তিগুলো হলে আগামী দিন এরকম দুর্নীতি বেশ। করতে গেলে 10 বার ভাববে, কারণ কেন্দ্রে এনডিএ সরকার যশস্বী বেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি আছেন বলে এটা ভাববে। বেশ 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 অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে জয়েন করার জন্য ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে, মূলত যে বিষয়গুলো নিয়ে বারবার করে আলোচনার প্রসঙ্গে আনতেই হচ্ছে, নিট কেলেঙ্কারি সত্যি একটা রেহাই কিছু হোক। তার কারণ যে ছাত্রগুলো, যে ছেলেমেয়েগুলো বসে রয়েছে রাস্তায় বা তারা যে কথা বলছে, তারা যে হকের দাবি বলছে, সেই যাবতীয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আগামীর ভবিষ্যৎ তাদের হাতে, এবং তাদেরকে যদি সঠিক জবাবটা না দিতে পারে সরকার, তাহলে শেষ বেলাতে একটা কথা বলতেই হবে, তারাই হয়তো একসময় বলে উঠবে রাজা তোর কাপড় কোথায়। একথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করছি। এরকমই টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।